সরকার দল এবং বিরোধী দলের এই বাকযুদ্ধ এবং সংসদের দফায় দফায় ওয়াকআউট এবং এখনও আপনি যে আলোচনাটা শুনলেন যা চলছে, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আসলে কি মনে করে? বিশেষ করে আপনি ঐকমত্য কমিশনের সবগুলো মিটিং অ্যাটেন্ড করেছেন। আপনাকে ধন্যবাদ প্রিয়ভাজন আলোচক। দর্শক শ্রোতা যারা দেখছেন, আপনাদেরকে আমি শুভেচ্ছা জানাই এবং সালাম জানাই। বিএনপি তো মানে আজকেও তারা সংসদও বললেন, প্রেস ব্রিফিংও তারা বারবার করে বলছেন যে জাতীয় ঐকমত্য কমিশনে যে আমাদের যে সমঝোতা যে আমরা যেটা স্বাক্ষর করেছি জুলাই সনদ, যে সমস্ত প্রশ্নে আমরা একমত হয়েছি বা বিএনপি তার নোট অফ ডিসেন্টের বাইরে যেসব প্রশ্নে একমত হয়েছেন, তারা বারবার করে বলছেন তারা অক্ষরে অক্ষরে প্রতিটা যে তাদের যে সমঝোতা বা চুক্তি সেটাকে তারা কার্যকারী করবেন। তো সুতরাং একটা দল ইভেন সরকার গঠনের পরেও যখন বারবার করে কথা বলে আসছেন, তো অ্যাটলিস্ট একটা পর্যায় পর্যন্ত এই ঘোষণা কমিটমেন্টের উপরে আস্থা রাখাটাই সমীচীন হবে। তারপরে সরকার যদি ডিপার্ট করে, তাদের করতে না চান, তাদেরকে সমালোচনা করা, এক্সপোজারে আনা সেই সুযোগটা আছে। আমি যেটা দেখছি, আমি দুটো কথা বলি। একটা হলো যে আমাদের অন্তর্বর্তী সরকার, তারা 1.5 বছরে যতগুলো অধ্যাদেশ তারা করেছেন, 133টা, ইলেক্টেড গভর্নমেন্ট পার্লামেন্ট গঠন হওয়ার পরে পপুলার ম্যান্ডেট নিয়ে যারা সরকার গঠন করেন, হুবহু তারা সবগুলো তারা পার্লামেন্টে প্লেস করবেন আর এই বিলটাকে আইনে পরিণত করবেন, এই চিন্তা করাটাই হচ্ছে খুবই নির্বুদ্ধিতা এবং এর কোনো বাস্তবতা নাই। কারণ অন্তর্বর্তী সরকার তারা একটা বিশেষ সময় বিশেষ বিবেচনায় অনেকগুলো অধ্যাদেশ তারা করেছেন। অধিকাংশের ব্যাপারে পার্লামেন্টও তারা একমত হয়েছেন। 98টা দাড়ি কমা সেমিকলন পরিবর্তন ছাড়াই গৃহীত হয়েছে। বাকিগুলো পর্যালোচনার মধ্যে আছে। অল্প মাত্র কয়েকটাকে তারা উইথড্র তারা করেছেন। এটা ইলেক্টেড গভর্নমেন্ট বা নতুন পার্লামেন্টের এই একটি তাদের আছে। প্রথম বোঝাপড়া এখানে রাখা দরকার। হুবহু সব কিছু তারা এখানে বিলটা প্লেস করবেন আর হাত তুলে পার্লামেন্ট মেম্বাররা সম্মতি জানাবেন, তাহলে তার এই পার্লামেন্টের কোনো প্রয়োজন নেই। পার্লামেন্ট তো নিশ্চয়ই কেবলমাত্র রাবার স্ট্যাম্প হিসাবে পার্লামেন্ট কাজ করবে না। প্রতিটা বিলকে তারা পর্যালোচনা করবেন, তাদের বিবেচনা অনুসারে, তাদের ইন্টেলেক্ট বলেন, অভিজ্ঞতা বলেন, অথবা প্রয়োজনীয়তার জায়গা থেকে বলেন, নিশ্চয়ই তারা এটা তুল্যমূল্য তারা যাচাই করবে। এটাই স্বাভাবিক, এটাই সঙ্গত। আমার সুতরাং এই প্রশ্নটা একটু পরিষ্কার থাকা দরকার। যারা এই অনুষ্ঠান দেখছেন, দেশব্যাপী যমুনা খুবই জনপ্রিয় আপনাদের অনুষ্ঠান, এটাকে হিসাবে রাখা দরকার। 2 হচ্ছে ইয়েস, কোনো সরকার তারা বিবেচনা করতেই পারেন, একটা পার্লামেন্ট থেকে বিবেচনা করতেই পারেন যে দিজ আর দ্য বিলস, এটাকে ফার্দার আমাকে এটাকে স্ক্রুটনি করা দরকার, এটাকে দেখা দরকার। এই চাওয়াটাকে অন্যায় কোনো প্রশ্ন না। স্ক্রুটনি করার পরে আপনি দেখতে পারেন যে যেটা সাইফ যেটা চমৎকার করে বললেন, 2টো পয়েন্ট খুব উল্লেখ করলেন। মেজর কোনো প্রশ্নে সরকার আগের জায়গা থেকে সরকার ডিপার্ট করছে কিনা, তারা সরে যাচ্ছে কিনা, তারা তাদের জন্য স্বস্তিদায়ক হয়। যদি আমি কথাটা আরও খোলামেলা বলি, সরকারের নির্বাহী ক্ষমতার সাথে কোনো বিল যদি আইনে পরিণত হলে নির্বাহী ক্ষমতার সাথে সাংঘর্ষিক হচ্ছে কিনা, কোনো আইনটা একটু চ্যালেঞ্জিং জায়গায় যাচ্ছে কিনা। আপনি জানেন সরকার গঠন হওয়ার পরে প্রত্যেকে তো এক ধরনের অথরিটেটিভ জায়গা কাজ করে, প্রত্যেকে সরকারের কাছে নিয়ন্ত্রণটা তৈরি করতে চায়। বিরোধী দল বা আমাদের সবার জনগণের কাজ হচ্ছে ডেমোক্রেটিক স্পেসটাকে বাড়ানো। তো সেই জায়গাগুলো থেকে এটা একটা প্রশ্ন, সেটা হতে পারে পর্যালোচনা করার পরে কী তারা হাজির করছেন সেটাকে দেখার একটা প্রশ্ন আছে। গোমের কিন্তু আমি যেটা বলতে চাই, আমি সরকারকে, যেখানে আমি আমার বিএনপির বন্ধুদেরকে আমি এর যথেষ্ট কথা হয়েছে, আমি বলেছি পার্লামেন্টে সাফিসিয়েন্টলি আপনারা এক্সপ্লেইন করতে পারেননি যে কেন গোমের প্রশ্ন বলি, কেন এটাকে আপনারা ফেরত নিচ্ছেন, কোন কোন প্রশ্নে, যেমন আজকে প্রেস ব্রিফিংয়ে যেটা বললেন, এগুলো তারা যদি পার্লামেন্টে কিছুটা এক্সপ্লেইন করতেন ভালো হতো, বিভ্রান্তি কিছুটা কমতো। 2 নম্বর হচ্ছে বিচার বিভাগকে এরকম একটা ধারণা তৈরি হয়েছে বিচার বিভাগের আগের জায়গা থেকে বিএনপি শিফট করছে কিনা। যেমন বিচারপতিরা যেভাবে নিয়োগ হবে, সরকারি দল বিরোধী দল
এবং এটা নিয়ে আমরা ঐকমত্য কমিশনে আপনি জানেন আমরা দীর্ঘ আলোচনা আমরা করেছি। কারণ এই বিচার বিভাগের দ্বারা গত 17 বছর বিএনপি সবচেয়ে বেশি নিপীড়িত হয়েছে এবং গণনিপীড়ন হেনস্থা করা, নির্যাতন করার প্রধান আইনগত টুলস ছিল আওয়ামী লীগের জন্য বিচার বিভাগ। এবং আমি আমার শত বক্তৃতা আমি করেছি 17 বছর ধরে, গুরুত্বপূর্ণ খুব কিছু ব্যতিক্রম ছাড়া মানে সংবেদনশীল অধিকাংশ রায় বিচার বিভাগকে সরকারের নির্বাহী বিভাগের তাদের কথাটা বিবেচনা করে তারা রায় তারা দিয়েছেন। মানে তৎকালীন প্রধানমন্ত্রীর কপালের এই চামড়া ভাঁজ হবে কিনা, তারা কিভাবে তারা নেবেন, এটা বিবেচনা করে এখানে আইনজীবী আছেন আপাতত, তিনি আইন পেশার সঙ্গে যুক্ত, এবং এটা হয়েছে। তাহলে এইটাকে আমরা পরিবর্তন করতে চাই। এবং আরেকটা কথা আমি সম্প্রতি আমাদের একটা অনুষ্ঠানে বলেছি, যখন আইন প্রণয়ন করবেন, যেমন আমি বিএনপির উদ্দেশ্যে বলতে চাই, যারা অনুষ্ঠান দেখছেন, বিএনপি বিরোধী দলে যখন থাকবেন তখন বিচার বিভাগকে তারা যেভাবে দেখতে চাইবেন, গুমের আইনটাকে তারা যেভাবে দেখতে চাইবেন, সরকারি থেকে আইনটাকে সেভাবে করা উচিত। আমি কি কথা নিশ্চয় বোঝাতে পেরেছি? দুর্ভাগ্যজনকভাবে আমাদের এটা একটা কমন বিরোধী দলে থাকলে আমাদের এক ধরনের নোশান কাজ করে, আবার যখন সরকারে আসে ক্ষমতার কেন্দ্রীভূতকরণের একটা সুপ্ত বাসনা, ইচ্ছা, এটা মনস্তাত্ত্বিকভাবে এগুলো কিন্তু কাজ করে। আমি আশা করতে চাই বিএনপি এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসবে, বেরিয়ে আসতে চাইবে। গুমের ব্যাপারটা আমি আশাবাদী যে বিএনপি আজকে আইনমন্ত্রী যে ব্যাখ্যাটা বললেন, তারা এটা যখন সংশোধিত আকারে হাজির করবেন, আমি আশা করতে চাই এবার যেহেতু 30শে এপ্রিল পর্যন্ত পার্লামেন্ট আছে, হয়তো এই সেশনে তারা যদি এটা হাজির করেন মানুষ স্বস্তি পাবে। কারণ গুমের ব্যাপারে একটা সাধারণ যে আতঙ্ক, এবং আগামী এই আওয়ামী লীগের এই পরিণতির একটা বড়, যদি 5টা বড় উপাদান থাকে, একটা হচ্ছে এই গুমের যে সংস্কৃতি। আমরা রাষ্ট্র গঠন করি কেন? নাগরিককে সুরক্ষা দেবে, আমার শেষ ভরসার জায়গা, আমরা যে রাষ্ট্র গঠন করি। বিচার বিভাগও তাই, নাগরিকের শেষ আশ্রয় জায়গা হচ্ছে বিচার বিভাগ। সেগুলো রাষ্ট্র যদি সন্ত্রাসী ভূমিকায় যদি আবির্ভূত হয়, রাষ্ট্র যদি মানুষের ন্যূনতম নিরাপত্তার জায়গা যদি অন্য জায়গায় যায়, তখন তো রাষ্ট্রের জায়গায় থাকে না। তখন রাষ্ট্রের যে একটা স্টেট অ্যাট্রোসিটি প্রতিনিয়ত মানুষের উপরে, তার মানে কি রাষ্ট্র একটা দমন নিপীড়নের যে হাতিয়ার। তো নিশ্চয়ই আমরা 21শ শতাব্দীতে এরকম রাষ্ট্র আমরা দেখতে চাই না। গুমের ব্যাপারটা আমি আশা করব তারা পর্যালোচনা করে আগামী কদিন, কিছুটা ছুটি আছে, 15 তারিখে আবার পার্লামেন্ট শুরু হবে, এই সেশনটা হাজির করবেন। আর বিচার বিভাগের ব্যাপারে আমার নজরটা অনেক বেশি, এবং বিচার বিভাগকে যদি আমরা সরকারের নির্বাহী বিভাগের বাইরে যদি আনা না যায়, বিশেষ করে বিচারকদের নিয়োগটা যেভাবে হবে, এবং সেখানে আমরা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কথা আলোচনা হয়েছে, বিচার বিভাগের তাদের একটা সচিবালয়ের কথা আলোচনা হয়েছে। বিচার বিভাগ অর্থাৎ যে কোনো তাতে ইন্ডিপেন্ডেন্টলি যেন ফাংশন করতে পারে। মডার্ন যে কোনো ডেমোক্রেটিক স্টেট নির্বাহী বিভাগের সাথে পার্লামেন্ট বা আইন প্রণয়নী বিভাগ এবং বিচার বিভাগের লজিক্যাল রেশনাল যে ভারসাম্য থাকে, এই ভারসাম্যটা যদি পরোক্ষভাবে যদি না থাকে, অথবা নির্বাহী বিভাগ যদি নিয়ন্ত্রণ করতে চায়, তাহলে কিন্তু বিপর্যয়টা কিন্তু আসবে, যেটা 17 বছর ধরে যেটা হয়েছে। আমরা দেখতে চাইবো যে বিএনপি পুরনো জমানার পথে হাঁটবে না, এবং বিএনপি আমি বলেছি এই উপমহাদেশে সবচেয়ে নিপীড়িত দলের মধ্যে একটা দল বিএনপি। ফলে বিএনপিকে এই বিষয়গুলো বিবেচনার মধ্যে রেখে তারা আইনটা তারা করবেন, এবং এটা কেবলমাত্র পার্লামেন্টে বিরোধী দলকে বুঝতে দেবার ব্যাপার না, সমগ্র বাংলাদেশের ডেমোক্রেটিক ট্রানজিশনের জন্য, আইনের শাসনটার জন্য। কারণ বিচার বিভাগটা যেটা বলেছি, যে কোনো নাগরিকের শেষ আশ্রয় জায়গা তো বিচার বিভাগ। এই বিচার বিভাগে কোনো দলীয় কোনো নোশান আমরা এর বাইরে রাখতে চাই।